সকাল থেকে বিভিন্ন সোশ্যাল সাইটে একের পর এক নানা রকম পোস্ট, নানা রকম কমেন্ট, মোটামুটি অত্যন্ত স্বাভাবিক। 500 এবং 1000 টাকার নোট বাতিল হয়ে যাওয়ার বিষয়টি প্রতিটি নাগরিককে, অলমোস্ট প্রতিটি নাগরিককে, কারণ আমাদের এখনকার যে অর্থনীতি তাতে এমনকি বিলো প্রভার্টি লাইনে যারা বাস করেন তাদের ক্ষেত্রেও 500 এবং 1000 টাকার নোট সারাদিনে দু একটি হাতে থাকা খুব অসম্ভব কিছু নয়। ফলে প্রতিটি মানুষকে এই বিষয়টি কিন্তু আঘাত করেছে। আঘাত শব্দটা নেতিবাচক, কিন্তু ছুঁয়েছে তো কোনোভাবে অবশ্যই। ফলে কেউ এই বিষয়টি থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারছে না। ব্যাখ্যা নানা রকম আসছে, কেউ শাবাশি দিচ্ছেন, কেউ এটাকে সমালোচনা করছেন, সমালোচনা করলে কেউ আবার তার বিরোধিতা করতে গিয়ে তাকে কালো টাকার সমর্থক বলছেন, নানা রকম বিষয় ঘুরে ফিরে আসছে। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কালো টাকার ট্রানজ্যাকশন কমাতে, কালো ইকোনমি যেটা, ব্ল্যাক ইকোনমি যেটা আছে সেটাকে থামাতে এই পদক্ষেপ, এটাই কিন্তু প্রধানমন্ত্রীর দাবি। এই জায়গাতেই বিতর্কের একটা অবকাশ আদৌ আছে নাকি সত্যিই নেই, এইটাই আমি খোঁজার চেষ্টা করছি আজকের টেবিলে। মানুষের অসুবিধা তো হয়েছে, এটা তো অস্বীকার করা, এটা কৃষাণু এখানে বসে অস্বীকার করতে পারবেন না। আমার ধারণা সুবর্ণবাবু আপনিও অস্বীকার করতে পারবেন যে মানুষ, আপনি তো কালকে চিন্তিত ছিলেন, কালকে তো আপনার সঙ্গে আমার এই টেবিলে বসে কথা হয়েছে যে আপনার মা একজন বৃদ্ধা যাকে আপনি নিয়মিত মাসোহারা দেন, যে টাকাটা দিয়ে আসেন সেই টাকাটা তো 500-1000 দিয়ে আসেন, তিনি কি করে এবার ওটা চেঞ্জ করতে যাবেন, কোথায় যাবেন? কিন্তু আজকে আপনি আবার একই সঙ্গে বলছেন যেটা একটা প্রয়োজনও ছিল। না, আমরা তো কেউ এখানে যারাই বসে আছেন কেউ তো ফান্ডামেন্টালি কেউ তো এটার বিরোধ কেউ তো করছে না, খালি আমরা প্রসেসটার ব্যাপারে আলোচনা করছি। এক সেকেন্ড হচ্ছে তা নয়, কিন্তু না, ইন্টেনশনটাকে অনেকেও ফান্ডামেন্টালি বিরোধও করছে। ওকে, বাট আই এম হিডেন এজেন্ডা আছে, সেটা কেন লাইক সি আই এম নট কম্পিটেন্ট টু কোয়েশ্চেন দ্যাট। আমি খালি ফান্ডামেন্টালি সাপোর্ট করছি, আমি প্রসিডিওরাল হ্যারাসমেন্টের কথা নিয়ে আলোচনা করছি। থার্ড জিজ্ঞেস করছি যে এটাতে কতটা হতে পারে, কারণ কিছুদিন আগে আমরা ইনকাম ডিক্লারেশন স্কিম আমরা সেটা করেছি, আমরা জানি যে সরকারি কোষাগারে তার জন্য কত টাকা আছে। আমার একটা হাম্বল সাজেশন বা কোয়েশ্চেন থাকবে যে যেরকমভাবে আমরা আইডিএস করেছিলাম, আমরা কি সিমিলার লাইন্সে এরকম একটা করতে পারতাম যে আপনাদের কাছে যা যা আছে আপনারা দিন, আমরা সেরকম একটা 35%, 40%, ইট ইজ জাস্ট ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট থিংস। একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেনের জায়গায় একটাই ছিল, আর কিচ্ছু না। দেখুন, আমি শুরুতেই, আপনি তখন আসেননি, শুরুতেই একটা কথা আমরা বলছিলাম এবং নিশ্চয়ই আপনি স্পিডটা শেয়ার করবেন যে দেখুন, আমরা রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু আমরা কেউই দেশের খারাপ চাই না, দেশের ভালো হলে আমাদের সবারই নিজের নিজের মতো করে উন্নতি হবে। সেই আর এইটুকু বিশ্বাস পরস্পরের উপর না থাকলে একটা টেবিলে বসে আলোচনা করারই কোনো মানে হয় না। এবার হ্যাভিং সেড দ্যাট, এর জন্য একটা হ্যারাসমেন্ট, একটা হ্যাসেল হবে সাধারণ মানুষের, এটাকে আরো মিনিমাইজ করা যেতে পারতো কি পারতো না, সেটা একটা দিক। কিন্তু আমি এটা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে সত্যি যদি এতে দেশের উন্নতি হতো তাহলে দেশবাসী এই এক সপ্তাহ কি এক মাসের অসুবিধাটাকেও হয়তো ভোগ করতে, হাসি মুখে তারা ভোগ করতেন। কিন্তু এইটা করার মাধ্যমে সত্যি কিছু অ্যাচিভ করা যাবে কিনা, অ্যাচিভ করা গেল কিনা, এটা আজ থেকে আমরা হয়তো 2 বছর পর আলোচনা করতে পারবো। এখন আমরা কেউই জ্যোতিষী নেই, করতে পারবো না। কিন্তু ইফ মর্নিং শোজ দ্য ডে, বা যদি ডিরেকশনটাকে দেখে আমাদের ডেস্টিনেশন সম্পর্কে অ্যানালাইজ করার কোনো ন্যূনতম যোগ্যতাও থেকে থাকে, সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন হচ্ছে এটা কি ভুল যে 95% বা তারও বেশি ব্ল্যাক মানি বিদেশে সুইস ব্যাংকে থাকে বা গোল্ড রিজার্ভ, ডায়মন্ড রিজার্ভ হয়ে থাকে? 1, 2, টেররিস্টদের কাছে যে ব্ল্যাক মানি আসে সেগুলো কখনো 500 কি 1000 টাকার নোটে আসে না, সেগুলো ইলেকট্রনিক ট্রানজ্যাকশন হয়। এবং এই দুটো অংশই এই মেজারমেন্টের ফলে আনএফেক্টেড থেকে যাবে। তারা হাসছে, এখন আমাদেরকে দেখে তারা হাসছে যে আমার সুইস ব্যাংকে এবং 3 জ্ঞানের ভিত্তিটা কি যে টেরার শুধুমাত্র ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে টেরার আপনার কাছে খবর থাকতে পারে, কাশ্মীরে জঙ্গিরা গিয়ে বলে এনে 1000 টাকা নিয়ে ছেলেদের মিষ্টি কিনে আপনার কাছে থাকতে পারে, আপনি রাজ্য চালিয়েছেন, দেশের সরকারের মন্ত্রিত্ব করেছেন, আমি একটু সুমনদার সাথে কথা বলছিলাম তো খুব বদ্ধচিত একটা কনভারসেশন হচ্ছিল, কেউ কাউকে ইন্টারাপ্ট করছিল না। আমার প্রশ্ন আছে, ভারতের বর্তমানাইজেশন চেয়ে যারা আপনার ব্যাখ্যা আমরা শুনেছি, আপনি যে দুটো পয়েন্টের কথা তুলেছেন, তোমরা নিউজ টাইমে আপনি দুটো পয়েন্টের কথা তুলেছেন, একটা পয়েন্ট বলছি শোনো, তোমাদের নিউজ টাইমের সাথে প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনা কিরকম দুস্তর ফারাক দেখো। এটা ইকোনমিক মেজার, তো এইটাকে নিয়ে আলোচনা করার জন্য তোমরা রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে ডেকেছো এবং দুজন ইকোনমিস্টকে ডেকেছো, তাই তো? প্রধানমন্ত্রী এই ইকোনমিক মেজারটাকে নিয়ে আলোচনা করার জন্য ইকোনমিস্ট ছেড়ে দিন, টিভি তন্ত্র যা দেখেছি, দেশের অর্থমন্ত্রীকেও দেখলাম না কাদের সাথে মিটিং করলেন, 3 জন সেনা প্রধানের সাথে। শোনো, সেই গণতন্ত্র অন্ধকারের দিকে এগোচ্ছে যে গণতন্ত্রে অর্থনৈতিক সিদ্ধান্ত সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে নেওয়া হয়। এখানে আপনি কি ওই আলোচনায় ছিলেন? ইনফরমেশন সেনাবাহিনীর প্রধানের সঙ্গে তিনি কি বিষয়ে আলোচনা করেছেন? মানে পেছনে ঠেলে দিয়ে মিথ্যের আশ্রয় নেওয়া সিপিএম অজিতাভ বাবু বলুন, অজিতাভ বাবু জানেন না কিছু, অজিতাভ বাবুকে বলতে দিন। জানেন না, তুমি জানো না যে কত বৈঠক হয়েছে, কার কার সাথে
হয়েছে সেখানে অজিতাবাবুকে বলতে দিন। অজিতাবাবু না, সেটা শতরূপ বললে এটা একদম ঠিক নয়। টিভিতেই দেখিয়েছে যে 3 জন এটা জানতেন। না, প্রধানমন্ত্রী 40 জন বলা হয়েছে। না। বলা হয়েছে 40 জন। আজকে দেখুন, কোন চ্যানেলে কি দেখছো সেটা হচ্ছে ব্যাপার। মেইনলি এই ডিসিশনটা নেওয়ার পেছনে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং ফিনান্স সেক্রেটারি, দে ওয়্যার দ্য ইনিশিয়াল যে তাই তো টিমটা। হওয়া উচিত, তাই তো। যাই হোক, আমি এটা সেটাই বলতে হওয়া আমি উচিত, একটা কিন্তু গতকাল অজিতবাবু, আপনার যদি গতকাল সন্ধ্যাটা মনে থাকে, গতকাল সন্ধ্যাবেলা আমরা ব্যাপারটা হচ্ছে আমাদের আবার বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার সময় হচ্ছে কিন্তু। এটাই তো মুশকিল। টিভিটা প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী যার সঙ্গে আলোচনা করেন তার ফেভারিট, এখানে আমাদের বক্তব্য নেই। ওটা যদি আমার দেশকে কনসার্ন করে এবং তোমার আমার জীবনকে কনসার্ন করে, তাহলে একমাত্র না, প্রধানমন্ত্রী সেই দায়িত্ব তো উনিই নিচ্ছেন। শোনো, উনি তো দায়িত্ব ছেড়ে দিয়েছেন। অজিতাবাবু শেষ করুন। অজিতাবাবু শেষ করুন। অজিতাবাবুকে শেষ করুন। আসলে এখানে না কতগুলো টার্ম এসে যাচ্ছে, সেটা খুব মুশকিল। সেটা হচ্ছে মানি লন্ডারিং, যেটা শতরূপ বলছে, সেটা হচ্ছে টাকা একটা ঘুরছে, সেই টাকাটা আমি সোজা পথে করছি না, সেটাকে সরিয়ে রেখে অন্য পথে করছি। আসল সমস্যাটা কিন্তু সোর্সটা উৎপন্ন হচ্ছে কিভাবে টাকাটা জন্ম নিচ্ছে। এবং এটা একদম ঠিক, আজকে বিদেশে জন্ম নেয় না, তার কারণটা কি এত কম হচ্ছে কেন? তার প্রধান কারণ একটা তো ক্যাশলেস ইকোনমি, এটা তো কোনো সন্দেহ নেই। যত ক্যাশলেসের দিকে যাব এটা প্রবণতা কমবে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ট্রান্সফার প্রাইসিং ইত্যাদির মাধ্যমে কিছু চালাকি করে, সেগুলো আছে, কিন্তু একটা ইকোনমির মধ্যে যত ক্যাশলেসের দিকে যাবো যা। কিন্তু এখানে অসুবিধার জায়গাটা, যেটা আমি আবার এই প্রশ্নটা আসবো, এইটা কিন্তু আমার মতে এখনো একটা গন্ডগোলের জায়গা রয়েছে আমাদের যেভাবে চিন্তাধারায়, অন্তত সরকার পক্ষে। বারবার এই প্রশ্নটা আসছে যে রাজ্যগুলোর উপকার কোথায় হবে? যত আমি এই ধরনের ব্ল্যাক ইনকাম কমাবো, তত স্টেটগুলোর ট্যাক্স রেভিনিউ বাড়বে, কারণ এই যে আনঅর্গানাইজ সেক্টরটা, সেটাকে ক্রমশ তো এদের অর্গানাইজড হতেই হবে, নাহলে তো জেটলি বলেছে। এই সবকটা না গুলিয়ে ফেললে হবে না। একটা অ্যাকশন হয়েছে 500 টাকা 1000 টাকা, সেই অ্যাকশনটা নিঃসন্দেহে কিছুটা আঘাত হলেও আঘাত করবে সোর্স কেন। এই মুহূর্তে যা স্টক আছে তাকে, সোর্সটা কতটা কমবে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এটার সাথে ট্যাক্স রেভিনিউ বাড়বে কিনা, ক্যাশলেস ইকোনমির দিকে যাব কিনা, এটা কতটা ইনসেন্টিভ দেবে, এটা অর্থনীতির প্রশ্ন। এটা এত সহজে এটা একেবারে যদি আমি সহজে 2+2 করে দিই, তাহলে আমি বলবো তত্ত্বগুলো তো একটু চর্চা করে করতে হবে। এর তো অজস্র স্টাডি লোকে করেছেন। চিদম্বরমকে আজকে কেউ একজন বলেছিলেন যে এটা একটা অ্যান্টিবায়োটিক, তখন চিদম্বরম বলেছেন যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক আবার শরীরের পক্ষে খারাপ। মানে আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে যাব, সেটা কিন্তু পিওরলি পলিটিক্যাল হতে পারে। তার কারণ হচ্ছে এই শেষ পর্যায়ের যে আলোচনা, সেই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব যে ব্ল্যাক মানি, কালো টাকা নির্বাচনে ব্যবহৃত হয়। উত্তরপ্রদেশ নির্বাচন ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য স্তরের নির্বাচন। সেই নির্বাচনে কালো টাকার প্রবাহ কি আটকাতে পারবে মোদি গভর্নমেন্টের এই সিদ্ধান্ত? আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর।